প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে তোমার 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরের যে লিখিত পরীক্ষা, তার সিলেবাসটা দেখে নাও। তোমাদের পাঠ্য বই থেকে থাকবে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম আর নোঙর। আর ব্যাকরণ থেকে থাকবে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন, উপসর্গ অনুসর্গ, ধাতু প্রত্যয় আর ভাব সম্প্রসারণ। আর সহায়ক পাঠ থেকে থাকবে তোমাদের বোমযাত্রীর ডায়েরি। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। নবম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি প্রতিপ্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি চণ্ডীমঙ্গল কাব্যের যে খণ্ডের অন্তর্গত তা হলো দেবখণ্ড, বন্দনা খণ্ড, আখ্যায়িক খণ্ড, বণিক খণ্ড। তবে আখ্যায়িক খণ্ড। নোঙর যার প্রতি গতিহীনতার গতির নতুনত্বের চিরাচরিত গতিহীনতার। শকুন্তলার পালক পিতার নাম ঋষি দুর্বাসা, ঋষি বিশ্বমিত্রা, মহর্ষি কর্ণ, মহাবীর কর্ণ ত্রয় মহর্ষি কর্ণ। ধীবর বাস করত তবনে শক্রাবতারে, জেলেপাড়ায় বিষ্ণুবতারে ত্রয় শক্রাবতারে। ইলিয়াস প্রচুর সম্পত্তির মালিক হলো পরিশ্রমের পর 20 বছর, 22 বছর, 30 বছর, 35 বছরে 35 বছর। ইলিয়াস বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল বড় ছেলেকে, মেজো ছেলেকে, ছোট ছেলেকে, মেয়ে পুত্র ছোট ছেলেকে। দাম গল্পে লেখক হলেন নারায়ণ সাংলান, নারায়ণ গঙ্গোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর। তবে নারায়ণ গঙ্গোপাধ্যায়। বক্তৃতার সময় সুকুমার রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়েছিলেন 10টা 12টা 14টা 16টা 12টা। ধ্বনি হলো বর্ণের একক, শব্দের একক, বাক্যের একক, উচ্চারণের একক, উচ্চারণের একক। যুক্ত অবস্থা, দুরবস্থা। তবে প্রথম নম্বর অপশানটি দশসুর একা ব দন্তস্বয় থাকার। 2 থেকে রয়েছে কম বেশি 15 শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 8টি প্রতিপ্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কার লেখা, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা অম্বিকামঙ্গল কাব্যের অন্তর্গত। কে মঠ অট্টালিকা ধ্বংস করেছেন? পবনপুত্র বীর হনুমান মঠ অট্টালিকা ধ্বংস করেছেন। নোঙর কবিতাটি যে মূল কাব্যগ্রন্থের অন্তর্গত তার নাম লেখো। নোঙর কবিতাটি যে মূল কাব্যগ্রন্থের অন্তর্গত তার নাম হলো সাদা মেঘ কালো পাহাড়। ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কোন নাটকের অংশ? ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশ। জেলে আংটিটা কোথায় পেয়েছিল? জেলে আংটিটা পেয়েছিল রুই মাছের পেটে, যে রুই মাছটাকে সে খণ্ড খণ্ড করে কাটছিল। প্রতি বছর ইলিয়াস কী করে তার অবস্থান উন্নতি করতে লাগলো? সকাল থেকে রাত পর্যন্ত ইলিয়াস ও তার স্ত্রী পরিশ্রম করত। তারা সকলের আগে ঘুম থেকে উঠে সকলের পরে ঘুমোতে যেত। এইভাবেই তারা উন্নতি করেছিল। 35 বছর পরিশ্রম করে তারা কতটা সম্পত্তি তৈরি করেছিল? ইলিয়াস ও তার স্ত্রী 35 বছর পরিশ্রম করে 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়ার মালিক হয়েছিল। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক? ভদ্রলোকটিকে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পের ভদ্রলোকটি হলেন সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাই। লকে পার্শ্বিক ধ্বনি বলা হয় কেন? ল উচ্চারণের সময় জিভের সামনের দিক ওপরের পদটি দণ্ডমূল স্পর্শ করে এবং জিভের দুপাশ দিয়ে মুখ দিয়ে বাতাস করে, তাই একে পার্শ্বিক ধ্বনি বলে। প্লুতস্বর কাকে বলে? কোনো স্বর যখন উচ্চারণের জন্য অতিরিক্ত মাত্রায় দীর্ঘায়িত হয় তখন তাকে প্লুতস্বর বলে, যেমন হরিয়ে। তিনি দেখা রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন দেবে, প্রশ্নের মান 3। কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী, কোন পরিস্থিতিতে কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করে? কলিঙ্গ দেশে হঠাৎই প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। অবিশ্রান্ত বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাত কলিঙ্গবাসীদের মনে আতঙ্কের সঞ্চার করেছিল। নিরাশ্রয় অবস্থায় সাধারণ কলিঙ্গের প্রজারা একটি আশ্রয় খুঁজছিল। কাব্যে উল্লেখিত আছে জৈমিনী হলেন এক বাকসিদ্ধ ঋষি, যার নাম কীর্তন করলে বজ্রপাত বন্ধ হয়ে যায়। তাই ভীত কলিঙ্গবাসী এই বিপদ থেকে মুক্তি পাওয়ার আশায় জৈমিনী ঋষিকেই স্মরণ করতে থাকে। পরের প্রশ্ন, আমার বাণিজ্য দড়ি বাঁধা পড়ে আছে কথাটির তাৎপর্য লেখো। কবিতার রচিত সাহিত্য কীর্তিগুলি নিয়ে ভেসে যান দূর দূরান্তে। 7 সমুদ্রের পাড়ে সেই সুদূর জগতে কবি তার মনের আনন্দ খুঁজে পাবেন। এই আশায় কবি প্রতিদিন বুক বাঁধেন যেন তিনি নৌকার দাঁড় টেনে গন্তব্যে চলেছেন, কিন্তু পর মুহূর্তেই তার মনে পড়ে যায় বাস্তব জীবন ও সংসারের দায়িত্ব হাইপেন কর্তব্য ত্যাগ করে তিনি কোনোদিনই গন্তব্যে যেতে পারবেন না। তাই গভীর হতাশার সঙ্গে কবি আলোচ্য উক্তিটি করেছেন। 4 থেকে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 3। আগে ঘুম থেকে উঠত আর সবার শেষে ঘুমোতে যেত। তাদের কঠোর পরিশ্রমে তারা উন্নতির মুখ দেখে। মাত্র 35 বছরের মধ্যেই তারা সাফল্যের শিখরে পৌঁছেছিল।
কিন্তু কাঁদবার জো ছিল না। কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পে অঙ্কের মাস্টারমশাইয়ের হাতে চড় খেয়েও সুকুমারদের কাঁদবার উপায় ছিল না, কারণ চোখে জল বের হলেই মাস্টারমশাই ভর্ৎসনা করে বলতেন যে পুরুষ মানুষ হয়ে অঙ্ক না পেরে কাদা লজ্জার বিষয়। সে সঙ্গে শাস্তিস্বরূপ পা ধরে স্কুলের পুকুরের জলে ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকিও দিতেন। 5 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন দেবে, প্রশ্নের মান 3। তা তো জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। কে কাকে এই কথা বলেছে? বক্তা জীবিকা নিয়ে আর কি বলেছিল? কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাটকে রাজলোক রক্ষীদের হাতে বন্দী হওয়া ধীবরকে কথা বলেছিল। তার নামাঙ্কিত আংটি ধীবরের কাছে দেখে নজররক্ষীরা চোর সন্দেহে ধীবরকে বন্দী করে তারা ধীবরকে ধমক দিয়ে জানতে চায় এই আংটি সে কোথায় পেয়েছে। ভীত ধীবর পেশার উল্লেখ করে। সে জানায় জাল বসি দিয়ে মাছ ধরেই সংসার চালায়। তার এই হীনবৃত্তির কথা স্মরণ করেই রাজসেবক বিদ্রূপ করেছিল। এই প্রসঙ্গে হতদরিদ্র এই ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ পাওয়া যাচ্ছে বলে মজা করেছিল এবং বলেছিল সে নিশ্চয়ই গোসাপ খাওয়া জেলে। আমাদের প্রভুর প্রতি দেখি খুব বিলম্ব হচ্ছে। প্রভু কোথায় গিয়েছিল? প্রভু চলে যাওয়ার পর রক্ষীরা কি আলোচনা করছিল? কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজার নামাঙ্কিত আংটি সহ চোর সন্দেহে রক্ষীদের হাতে ধরা পড়ে এক জেলে। সেই আংটি পাওয়ার কাহিনী সবিস্তার বর্ণনা করার পর তার কথার সত্যতা যাচাই করে রাজশ্যালক রাজদরবারে প্রবেশ করে। সেখান থেকে ফিরতে শ্যালকের দেরি হওয়ার কথা বলা হয়েছে। প্রভু অর্থাৎ রাজশ্যালক মহারাজের কাছ থেকে ফিরতে বিলম্ব হওয়ায় রক্ষীরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। তাদের আলোচনায় জেলের চরম শাস্তির প্রসঙ্গ উঠে আসছিল। প্রথম রক্ষী মজা করে বলেছিল ধীবরকে মার আগে তার গলায় যে মালা পরানো হবে তা গাঁথার জন্য রক্ষীর হাত নিশমিশ করছে। দ্বিতীয় রক্ষী আরও নিশ্চিত করে বলেছিল মহারাজের হুকুমনামায় নিশ্চয়ই থাকবে ধীবরকে শাস্তি দিতে হয় শকুনে নয়তো কুকুরে দিয়ে খাওয়ানো হবে। 6 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন, প্রশ্নের মান 5। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটির নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। সাহিত্যের ক্ষেত্রে নামকরণের গুরুত্ব অপরিসীম। নামকরণে সাধারণত ত্রিবৃত্ত, চরিতাত্মক, ঘটনাত্মক ও ব্যঞ্জনাত্মক। কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত অম্বিকামঙ্গল কাব্যের রাখাটি খন্দের অন্তর্গত কাব্যাংশটির নাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ হলেও পাঠ্যের নামটির আংশিক পরিবর্তন করে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি করা হয়েছে। কলিঙ্গ দেশে হঠাৎই ঈশান কোণে জমা মেঘ সারা আকাশকে ছেয়ে ফেলে পরিবেশকে অন্ধকারাচ্ছন্ন করে তোলে। ঘন ঘন বিদ্যুতের চমক ও বজ্রপাতের ভয়ঙ্কর শব্দে কলিঙ্গবাসী দিশেহারা হয়ে পড়ে। সবুজ প্রকৃতি ধুলে ধূসরিত হয়ে যায়। 7 দিন ধরে অবিশ্রান্ত বর্ষণ, ঝড় ও বজ্রপাত মানুষের মনে ভয়ের উদ্রেক ঘটায়। কলিঙ্গের প্রজারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়লেও জলস্থল এক হয়ে যাওয়ায় পথের চিহ্ন দেখতে পায় না। এই বিশেষ পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার আশায় তারা জৈমিনী ঋষির নাম স্মরণ করে। অতিবর্ষণের ফলে ঘরবাড়ি যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনই ফসলও নষ্ট হয়। সেই সঙ্গে সাপের মতো বিষধর প্রাণীর প্রাদুর্ভাব ঘটে। দেবী চণ্ডীর আদেশে ধীবর, হনুমান থেকে শুরু করে নদ নদী সবই কলিঙ্গ দেশকে ধ্বংস করার খেলায় মেতে ওঠে। কলিঙ্গ ঝড় বৃষ্টি তাণ্ডবের ধ্বংস করে গুজরাট নগরে বসতি স্থাপনের ইচ্ছা পূরণের জন্য দেবী চণ্ডী এই প্রাকৃতিক বিপর্যয় ঘটান। যেহেতু সমগ্র কাব্যাংশটিতে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের বর্ণনায় মুখ্য হয়ে উঠেছে, তাই বলা যেতেই পারে কাব্যাংশটির নাম কলিঙ্গ ঝড় বৃষ্টি সার্থক হয়েছে। সেই সঙ্গে প্রাকৃতিক লীলায় যেহেতু বর্ণিত হয়েছে, তাই বিষয়াত্মক বা ঘটনাধর্মী নামকরণ হিসাবে কাব্যাংশের নামটি প্রাসঙ্গিক হয়েছে। পরের প্রশ্ন, ভাগ্য যেন চাকার মতো ঘোরে। কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। উদ্দিষ্ট ব্যক্তি। লিও তলস্তয়ের ইলিয়াস গল্পে মোহাম্মদ শাহ বাড়িতে আগত জৈনিক অতিথি মোহাম্মদ শাহকে মন্তব্যটি করলেও মন্তব্যটি ছিল ইলিয়াস। এমন বক্তব্যের কারণ, 35 বছরের কঠোর পরিশ্রমে ইলিয়াস এবং তার স্ত্রী প্রচুর সম্পত্তির অধিকারী হয়। 200 ঘোড়া, 150 গরু মহিষ এবং 1200 ভেড়ার মালিক হয় ইলিয়াস। চারপাশে তার প্রচুর খ্যাতি ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরাও তাকে ঈর্ষা করতে শুরু করে। অতিথিরা দূর দূরান্ত থেকে আসতে থাকে এবং ইলিয়াসও উদারভাবে অতিথি সেবা করতে থাকে। কিন্তু নানা কারণে ইলিয়াসের ভাগ্য বিপর্যয় ঘটে। ছেলের সঙ্গে বিবাদে তাকে আলাদা করে দেওয়া, মর কিরবিজদের ঘোরাচুরির ঘটনা, দুর্ভিক্ষ ইত্যাদি নানা কারণে তার পালিত পশুর সংখ্যা ক্রমশ কমতে থাকে। শেষ অবধি নিজের পশমের কোট, কম্বল ইত্যাদির সঙ্গে অবশিষ্ট গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে সে সরবরাহ হয়ে পড়ে। তাদের অন্যের বাড়িতে কাজ করে দিন কাটাতে থাকে। এই অবস্থায় প্রতিবেশী মোহাম্মদ শাহ তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে নিজের বাড়িতে আশ্রয় দেয়। ইলিয়াসদের করা সাধ্যমতো কাজের বদলে তাদের খাওয়া পড়ার দায়িত্ব নেয় মোহাম্মদ শাহ। অবস্থাপন্ন ইলিয়াস এই মজুর জীবনের রূপান্তরের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথিরা এই মন্তব্যটি করেছে।
সাথে দেখা রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 5। প্রথম, প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটি আমি পাই তারকচৌধুরীর কাছ থেকে। ডায়েরিটি পাওয়ার ঘটনাটি বর্ণন করো। এবং তার পাশাপাশি ডায়েরি পাওয়ার ঘটনার পাশাপাশি তোমরা কিন্তু ডায়েরিটির বিশেষত্ব কী ছিল সেটাও কিন্তু ভালো করে অধ্যয়ন করবে। আর উত্তরে দেখে নাও, আমি এর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা এটা বড় হতে তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে স্ক্রল ডাউন করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশটটি নিয়ে তোমরা কিন্তু উত্তরটা খাতে নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। কোন প্রসঙ্গে এমন মন্তব্য? বক্তা হাড়ে হাড়ে কী টের পেয়েছেন তা লেখো। আর দেখা রয়েছে কম বেশি 150 শব্দে ভাব সম্প্রসারণ করো, যে কোনো একটি প্রশ্নের মান 5। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বিশ্বভুবনে অন্য সমস্ত জীবের তুলনায় মানুষ যে শ্রেষ্ঠ সে বিষয়ে আজ সন্দেহের অবকাশ মাত্র নেই। মানুষ তার বুদ্ধি, প্রজ্ঞা, হৃদয়কে সঙ্গে নিয়ে বিশ্ব প্রকৃতির নিয়মকে কাজে লাগিয়ে ব্রতী হয়েছে তাকে নবরূপে নব সাজে সাজাতে, কিন্তু এরই বিপরীতে মানুষ কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ হয়ে নিজেদের মধ্যে গড়ে তুলেছে বিভেদ বৈষম্যের পাঁচিল। জীর্ণ সংস্কারের বলে ও ভ্রান্ত বিশ্বাসের তাড়নায় এক শ্রেণীর মানুষ কিছু মানুষকে হীন দৃষ্টি দেখে, অবহেলা করে। কিন্তু এই পৃথিবীর সকল মানুষই মানুষ হিসাবে সমান মর্যাদার অধিকারী। ধর্ম, বর্ণ, ভাষা, দেশ, কালের সীমার ঊর্ধ্বে থাকা মনুষ্যত্বই মানুষের শ্রেষ্ঠ পরিচয়। এমনকি বিশ্বদেবতার থাকা বা না থাকাটাও নির্ভর করে মানুষের অস্তিত্বের ওপর, মানুষের ভাবনার ওপর। কেননা মানুষেরই চেতনার রঙে চুনিরাঙা হয়ে ওঠে, গোলাপ হয় সুন্দর। এই কারণে এই পৃথিবীতে একজন মানুষ শেষ পর্যন্ত বিবেচিত হয় তার মনুষ্যত্বের দ্বারায়। এই পৃথিবীতে মানুষ এবং মনুষ্যত্বই তাই একমাত্র সত্য এবং শাশ্বত। 2 জায়গায় হচ্ছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তরে যেন তৃণ সমদহে। ভাব সম্প্রসারণ, সুশৃঙ্খল সভ্য জীবনযাপনের জন্য মানুষ সমাজবদ্ধ হয়েছে, করে তুলেছে ন্যায় অন্যায়ের বিধি। যে সমস্ত ব্যক্তি প্রত্যক্ষভাবে অন্যায় করে সে যেমন ঘৃণ্য, তেমনি অন্যায় যে সহ্য করে সেও সমান অপরাধে অপরাধী। অন্যায়ের প্রতিবাদ না করা দুর্বলতারই নামান্তর। চোখের সামনে অপরাধ ঘটতে দেখাও যে নীরব থেকে সে আসলে ভীরু, পলায়নবাদী করে যেতে পারে। সমাজে বেড়ে যায় অপরাধের মাত্রা। অন্যায় সহ্য করাটাও তাই অন্যায়। প্রত্যক্ষভাবে অন্যায়কারী এবং অন্যায় সহ্যকারী উভয়ই সমাজের জঞ্জাল স্বরূপ, উভয়ের সমাজ ও সভ্যতার শত্রু। তাই মানুষকে শুধু অন্যায় কর্ম থেকে বিরত থাকলেই চলবে না, অন্যায়ের প্রতিবাদও করতে হবে। সমাজকে অপরাধমুক্ত করতে হলে নিজের ব্যক্তিগত সততাই যথেষ্ট নয়, চাই প্রতিবাদ ও প্রতিরোধের সৎ সাহসও। নতুবা অপরাধীর সঙ্গে তাকেও বসতে হবে এক আসনে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে প্রশ্নটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হাত লাল করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। তার পাশাপাশি প্রতিটি বিষয়ের লাস্ট মিনিট সেশনও কিন্তু আপলোড করি তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নয় এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে 80 থেকে 90% কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করছি, প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমার কোশ্চেনটা দেখে নাও।